হৃদয় কুমারকে রেখে তুমি পরপারে চলে গেছো, শুনি না। এখন আমি বিজয় কুমারকে কেমন করে লালন পালন করে, তুমি যদি বেঁচে থাকতে তাহলে তুমি আমার অবুজ পুত্রকে লালন পালন করতে। কোথায় কোথায় আমার বিজয় কুমার পিতা? পিতা পিতা, আমি আপনাকে সারা প্রাসাদে খুঁজে বেড়াচ্ছি, আর আপনি এখানে পিতা? কেন পুত্র, কি হয়েছে? পিতা, পিতা গো, আমার মনে বড় স্বাদ জেগেছে, আমি শিকারে যাব, আপনি আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। না না পুত্র, আমি তোমাকে কিছুতেই বিদায় দিব না। হায় গো শিকারেতে যাইতে পিতা বিদায় দে না মারে। পিতা, পিতা গো, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। হায় গো শিকারেতে যাইতে পিতা বিদায় দে না মারে। পিতা, পিতা গো, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। শিকারেতে যাইতে পিতা মন হলায়ু তালা গো, মন হলায়ু তালা। পিতা, পিতা গো, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। আমি শিকার করে আবার ফিরে আসবো। শিকারকে করিয়া পিতা ফিরে আসব ঘরে গো, ফিরে আসব ঘরে। না না পুত্র, তোমাকে আমি কিছুতেই বিদায় দিব না। তুমি এখন খেলাধুলা করো কি? হাই গো খেলাধুলা করতে পিতা ভালো তোলা বেনা। পিতা, পিতা গো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও পিতা। হাই গো খেলাধুলা করতে পিতা ভালো তোলা গেনা। পিতা, পিতা গো, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। শিকারেতে যাব পিতা মনেতে বাহা সোনা গো, মনেতে বাহা সোনা। পিতা, পিতা গো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও পিতা। শিকারেতে যাব পিতা মনেতে বাহা সোনা গো, মনেতে বাহা সোনা। না পুত্র, তুমি আমাকে অযথাই বিরক্ত করো না।
তোমাকে কিছুতেই আমি শিকারে যেতে দেব না। হাই গো শিকারে যাইতে পিতা বিদায় না দিলে। পিতা পিতা গো তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও পিতা। হাই গো শিকারে যাইতে পিতা বিদায় না দিলে। পিতা পিতা গো আপনি আমাকে শিকারে যাবার অনুমতি দেন পিতা। গলে চুরি দিব পিতা আপনার চরণ তলে গো। আপনার চরণ তলে। পিতা পিতা গো তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও পিতা। গলে চুরি দিব পিতা আপনার চরণ তলে গো। আপনার চরণ তলে। পিতা চলো পুত্র, তোমাকে শিকারে যাওয়ার জন্য অনুমতি দেই। সত্যি পিতা আপনি আপনি কত ভালো পিতা। মুয়া। চলো পিতা যাও। এবার এবার আমাকে তুমি শিকারে যাবার ব্যবস্থা করে দিবে। ঠিক আছে, তাই চলো পিতা। চলো। শেষ পর্যন্ত শিকারটা পালিয়ে গেল। পালিয়ে গেছে। চুপ কর লোক। দেখ দেখ মল্লিকা তুই আমার ধৈর্যের সীমা অতিক্রম করবি না, তাহলে কিন্তু এই তীরটা আমি তোর বুকেই বসিয়ে দেব। ঠিক আছে মল্লিকা। হ্যালো হ্যালো এই মল্লিকা একেবারে কান ছিঁড়ে দেব। ওকে তুই হরিণী বলছিস? ওই ওই চেয়ে দেখ মল্লিকা, ও যেন এক মানবী। হেয়ালি রাত। কিন্তু মল্লিকা আমি একটি কথা বুঝতে পারছি না, ওই মেয়েটি এদিকে তেড়ে আসছে কেন? আমিও তো তাই ভাবছি, কেন যে আগমন। এই যে শুনছে
মানে তুমি আমাকে বলছো? হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলো, কি বলবে? শিকারের উদ্দেশ্যে আমার শ্যামলীকে দাওয়া করছেন কেন? তোমার শ্যামলী মানে আমি তো কিছুই বুঝতে পারছি না সুন্দরী। শ্যামলী হচ্ছে আমার পোষা পড়েনি, ওকে আমি ছোটবেলা থেকে লালন পালন করে এতটুকু বড় করেছি। বলুন বলুন আপনি শ্যামলীকে দাওয়া করছেন কেন? আরে ওই হরিণী যে তোমার পুষা শ্যামলী তা আমি জানতাম না। আর তাছাড়া শিকারের পেছনে ঘুরে বেড়ানোই তো শিকারীর কাজ, তাতে অবশ্য আমি দোষের কিছু করিনি। 100 বার করেছেন, যে অপরাধ করেছেন তা ক্ষমা হতে পারে না। আপনাকে উপযুক্ত শাস্তি দিয়ে তারপর আমি ছাড়বো। শাস্তি? কারণ শিকারে জেনে রাখার প্রয়োজন, গহীন বন ছেড়ে পাড়াগাঁয়ে এসে শিকার খুঁজলে পাওয়া যায় না। এটা যে সত্য কথা, এই একদম কাটি কথা। এই নইলে যে আমরা যে হুজুরকে একটা মেয়ে এই শাস্তি দিতে যাবে কেন? চুপ করলো। আমি যে বললুক না, আমাকে উল্লুক্কা বলে ডাকবেন। চুপ করে আছেন কেন বলুন, জবাব দিন। পাড়াগাঁয়ে প্রবেশ করে আমার শ্যামলীকে দাওয়া করছেন কেন? না মানে মানে তুমি তুমি আমার অপরাধ ক্ষমা করো সুন্দরী। আমি না জেনে হরিণের পিছে ছুটতে ছুটতে এই পাড়াগাঁয়ে এসে পড়েছি। তাও ক্ষমা আপনি পাবেন না। আপনাকে উপযুক্ত শাস্তি দিয়ে তারপর আমি ছাড়বো। শাস্তি? ওই দেখো না দাদু, ওই লোক দুটি এসে আমার শ্যামলীকে দাওয়া করছিল। তোমরা হয়তো জানো না, এই শ্যামলী আমার মারার কত লোক। ওকে কেউ তাড়া করলে তাকেও কেউ কত উদ্যত হবে। পুষা হরিণী, তাই ওকে কেউ তাড়া করলে সে তাকেও খুন করতে উদ্যত হবে। না মানে দাদু আমি তা বুঝতে পারিনি দাদু। ঠিক আছে ঠিক আছে, আর কোনোদিন তোমরা এ বনে শিকার করতে এসো না, তাহলে কিন্তু আমার যাত্রার নাতির হাতে তোমরা প্রাণ রক্ষা পাবে না। না মানে দাদু কিছু বলবে ভাই? বলছিলাম কি, আমরা আমরা ওই হরিণীর পিছনে ছুটতে ছুটতে পথ ভুল করে এই পাড়াগাঁয়ে এসে পড়েছি। সন্ধ্যাও যে প্রায় গনে এসেছে, তাই আজকে রাতটার জন্য আমরা দুজন আশ্রয় খুঁজছিলাম দাদু। দাদু আমরা কি একটু আশ্রয় পাবো? কিন্তু তোমাদের তো দেখে মনে হচ্ছে তোমরা নিশ্চয়ই রাজার লোক। আগে এই ঠিক বলেছে, উনি হচ্ছেন এই সুন্দরবনের যুবরাজ, এই বিজয় কুমার। এই আমি হচ্ছে মানে দাদু এ হচ্ছে আমার সহচর মল্লুকা। আপনারা যাই হন, আশ্রয় দেয়া আমাদের পক্ষে সম্ভব না। এবার আপনারা আসতে পারেন। চলো দাদু। এই, তুই চুপ কর, তুই চুপ কর, তুই চুপ কর পেতনি। কি আমি পেতনি? তুমি আমাকে পেতনি বললে? ঠিক আছে, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কে বললো তুই পেতনি? তুই যে আমার আধার রাতে চাঁদনি। দাদু দাদু তাহলে কি আমরা আসবো আপনার সাথে? হ্যাঁ তোমরাও এসো আমার সাথে।
কথা হলেও তোমরা হচ্ছে আমার রাজার লোক, মানে আমাদের অন্নদাতা। এসো আমার সাথে। ঠিক আছে দাদু, আপনি যান। ঠিক আছে, তাই চলো। মল্লকা, জানিস মল্লকা, এই প্রাসাদের বাইরে আমি কোনোদিন আসিনি। শিকারের নেশা যখন আমার মাথায় চেপেছে, আব্বা হুজুরের পিতার কাছ থেকে বিদায় নিয়ে আমি শিকারে এসেছি। আর শিকারে এসে প্রথম যখন আমি তাকে দেখলাম, আমার মনে প্রাণ একেবারে কেড়ে নিয়েছে। জানিস মল্লকা, আমি যতই দেখছি আমি ততই যেন তার মাঝে হারিয়ে যাচ্ছি। সে কি করেছে জানিস? কি করেছে হুজুর? বড় মায়া লাগাইছে, আমায় জাদু কইরাছে। এ মায়া লাগাইছে, আমার মনটা নিয়াছে। বড় মায়া লাগাইছে, আমায় জাদু কইরাছে। বড় মায়া লাগাইছে, আমায় জাদু কইরাছে। জাদু কইরাছে, আমার মনটা নিয়াছে। জাদু কইরাছে, আমার মনটা নিয়াছে। বড় মায়া, বড় মায়া লাগাইছে, আমায় জাদু কইরাছে। বড় মায়া লাগাইছে, আমায় জাদু কইরাছে। এত মায়ার মানুষ ভুলিতে পারি না, তারে যে ভুলিতে গেলে পারে যন্ত্রণা। এত বড় মায়া লাগাইছে, আমায় জাদু কইরাছে। বড় মায়া লাগাইছে, আমায় জাদু কইরাছে। চাইলে সে জাদু তাহার নাই, আমার এই জীবন। পলকেই দেখা দিল, মায়া নিল মন। চাইলে সে জাদু তাহার নাই, আমার এই জীবন। পলকেই দেখা দিল, মায়া নিল মন। ফয়সালকে কৌশলে বন্দী কইরাছে। দৈবী দয়া কৌশলে বন্দী কইরাছে। বড় মায়া লাগাইছে, আমায় জাদু কইরাছে। বড় মায়া লাগাইছে, আমায় জাদু কইরাছে। ওগো ঠাকুর, তোমার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাইনি, আজ আমি তোমার কাছে চাইবো ঠাকুর। তুমি তুমি ওই সুন্দরীকে আমার করে দাও ঠাকুর। আমি আর তোমার কাছে কোনো কিছুই চাই না। চল মল্লিকা। একদিকে গুকিলের কুহুগু সুর, আরেকদিকে বিন্দেশির আগমন, সবকিছু মিলিয়ে আমাকে পাগল করে তুলেছে। কিন্তু
আজ মনটা আজ হতাল বেকুল হয়ে উঠছে কেন? যতই নিধিরা যেতে চায় ততই তার কথা বারবার মনে পড়ছে, আমার চোখের সামনে বেশি উঠছে। বলে দে না কালো বাহ বাহ, কি সুন্দর গান তোমার মালা। এমন গাইলো তারপরে 3 পরে এ কি যুবরাজ, আপনি ও সময় এখানে? হ্যাঁ মালা, আমি শুয়েছিলাম ওই কুরের ঘরে, কিন্তু তোমার এই গানের সুর আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে। তাই তো তোমার এই গানের সুরে তোমার কাছে আমাকে টেনে এনেছে মালা। তাই বুঝি চোরের মতন আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে? না মালা, শুধু আমি গান শুনছি তাই নয়, আরো কি ভাবছি জানো? কি ভাবছে? তোমার গানের কি জবাব হতে পারে বলো। শোন শোন চাঁদ রূপসী বলি রে তোমারে। শোন শোন চাঁদ রূপসী বলি
আমি যখন তোমাকে প্রথম দেখলাম তোমার এই সবুজ দিলে কত বুঝি কুয়াব, হরিণের দৃষ্টি দিয়ে যখন তুমি চাইলে আমার পানে, আমি ভুলে গেলাম ধন দৌলত ইজ্জতের কথা, ডুবে গেলাম আমি তোমার মহাব্বতের দরিয়ায়। আসমানের দৃষ্টি চাঁদ দেখলাম, এক পালে চাঁদ আর এক পিঠে হলো তারা, সেই চাঁদ আর তারা মিলে হলো বিজয় মালা। সত্যি বলছো? হ্যাঁ মালা, তুমি আমার ভালোবাসাকে কবুল করে তোমার বুকে আমাকে স্থান দাও। সত্যি? হ্যাঁ মালা। আমার বুকের মধ্যেখানে আচ্ছা মধ্যেখানে হৃদয় সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকের মধ্যেখানে মধ্যেখানে হৃদয় সেখানে। আমার বুকের মধ্যেখানে মধ্যেখানে হৃদয় সেখানে। সেইখানে তোমাকে কোন শালারে এই রাত দুপুরে বাসুদেবের নাতনির সাথে গুজুর গুজুর করছি, তার মাথাটা আমি পাটি। দাদু যুবরাজজি, তুমি এখানে? ওই নদীর ছেলে ফটিক নাকি?
দাদু আর তোকে যে কি বলবো, এই রাত দুপুরে তোর ঘরের বাইরে আসতে ভয় করে না? কি করব দাদু, ঘুম যে আসছে না তাই। ও বুঝেছি বুঝেছি, এই যুবরাজকে ডেকে এনে ঘুম তাড়াচ্ছি। দাদু তুমি কিছু মনে করো না ভাই, হঠাৎ তোমাকে দেখে কিছু কিনা তাই তাই তোমার ঘুম ভাঙিয়ে এখানে নিয়ে এসেছি। ঠিক আছে নাকি যাও নালে তাই হতচারী কি এই লোকটি সারাদিন শিকার করে এসে ক্লান্ত হয়েছে, একটু ঘুমাবে, আর তুই তাকে ঠিক আছে তাকে নিয়ে এসেছিস এখানে। দাদু তুমি কিছু বলবে ভাই? দাদু যা যা বলছি, নইলে ওই লাঠির আঘাতে তোর মাথাটা ফাটিয়ে দেবো। যাচ্ছি যাচ্ছি আমি, বুড়ো ভূত কোথাকার। যাও ভাই, তুমি একটু নীরবে ঘুমাও কি, যাও ভাই। ঠিক আছে দাদু, আমি এই চলে যাচ্ছি। চলো ভাই। যুবরাজ তোমার শিকারে গিয়েছে, আজ পর্যন্ত কেন ফিরে আসছে না রাবণ সেন? যুবরাজ খুবই শিকার প্রিয়, হয়তো শিকারের নেশা সে বেবুর। আমার মনে হয় সেই লম্পট, সেই জন্যই ফিরতে বিলম্ব হচ্ছে মহারাজ। ওই সঙ্গ তা হতে পারে না, আমার মনে হয় বিজয় কুমার কোন বিপদগ্রস্ত, নইলে অবশ্যই ফিরে আসতো। তাহলে যে মুল্লুককে অবশ্যই ফিরে আসতো মহারাজ। হ্যাঁ হ্যাঁ আমি জানি, মুল্লুকা বিজয় কুমারে খুবই প্রিয় পাত্র। তাই বিজয়কে বিপদের মুখে রেখে সে ফিরে আসতে পারে না। তবে কি মহারাজ আপনি বলতে চান যুবরাজ সত্যি সত্যি কোন বিপদের সম্মুখীন হয়েছে? হ্যাঁ হ্যাঁ রাবণ সেন, আমার মন তাই বলছে। আর দেরি নয়, যাও রাবণ সেন। এই মুহূর্তে তোমার সৈন্য সমন্তন নিয়ে বিজয় কুমারের উদ্ধারে ছুটে যাও। যেমন করে হোক, যেখান থেকেই হোক, আমার বিজয় কুমারকে ফিরিয়ে আনা চাই। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আমি আগামীকাল ওই আমার সৈন্য সামন্ত্রণ নিয়ে ছুটে যাব বিজয় কুমারের সন্ধানে। তারপর যেমন করেই হোক, যেখান থেকেই হোক, যুবরাজ বিজয় কুমারকে উদ্ধার করে আপনার দরবারে হাজির করব মহারাজ। আমিও যে ভেবে পাচ্ছি না কেন বিজয় কুমার এখনো যে ফিরে আসছে না। ওগো ওগো ঠাকুর, তুমি তো জানো শৈশবে সে মাকে হারিয়ে পিতৃ স্নেহে এতটুকু বড় হয়েছে, তাই তো তার অনুপস্থিতি আমি সইতে পারছি না। আমার বিজয়কে তুমি বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। বলুন দেওয়ানজি, আপনার কি সংবাদ? কাঞ্চননগর থেকে
রাজকর কিছুতেই আদায় করা সম্ভব হচ্ছে না জাহাপনা। আর কারণ গত বৎসরের বন্যায় সেখানকার প্রজারা নাকি খুবই বিপদগ্রস্ত, তাই এই বৎসর রাজকর দিতে অস্বীকার করেছে জাহাপনা। আর তাই শুনে আপনারা বুঝি সানন্দে ফিরে এসেছেন কেমন? না জাহাপনা, আমি পরিষ্কার তাদেরকে বলে এসেছি এক সপ্তাহের ভিতরে রাজকর আদায় করতে হবে। এই চাবুকের মুখে রাজকর আদায় করে আনবো। হ্যাঁ, তাই করতে হবে। প্রয়োজন হলে তাই করতে হবে, নাইলে যে রাজ্য শূন্য হয়ে যাবে, আপনারা না খেয়ে মরতে হবে। তাই রাজকর যেন পরিপূর্ণ থাকে সেই ব্যবস্থাই আপনাদের করতে হবে। এইটাই আমার শেষ আদেশ। আমি দেওয়ান কৌশিক সেন কিভাবে যে সামান্য প্রজাদের কাছে চেষ্টা করতে হবে তা আমার ভালো করে জানা আছে। এই শালাকে বন্দি করে নিয়ে এলা। তার অপরাধ কাঞ্চননগরে রাজকর আদায় করতে গেলে নাকি কাউকে ফিরে আসতে দেবে না, প্রয়োজন বুঝে রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, একটি পয়সাও রাজস্ব দেবে না। তাই নাকি? বেশ, তুই এবার যা। তাই যাচ্ছি মোর। এই শয়তানকে আমি এখনই বুঝিয়ে দিচ্ছি বিদ্রোহ করার প্রতিফল কত ভয়ঙ্কর। বল তোর নাম কি? শ্যামলকা। শ্যামলকা হ্যালো হ্যালো বিদ্রোহ করবে কেন? অন্যায় ভাবে রাজস্ব আদার অপরাধে। অন্যায় ভাবে নয় তো কি, যে প্রজারা স্ত্রী পুত্র নেই অনাহারে দিন কাটাচ্ছে, আপনাদের সৈনিকরা তাদের উপর চালিয়েছে অত্যাচার আর অনাচার। সেই অনাচার আমরা কিছুতেই সহ্য করবো না। তাহলে কি রাজকর দিবে না? না! জানিস তার পরিণাম কত আগে ভয়ঙ্কর? জানতাম না, কিন্তু এখানে এসে বুঝে নিলাম। কি বুঝলে? বুঝে নিলাম আমরা সবার হাতে গরিব বলে সবার হাতে মার গেলে চলবে না। আপনাদের মতো শয়তানদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। প্রয়োজনে আপনাদের চাবুক কেড়ে নিয়ে আপনাদের পৃষ্ঠে মারতে হবে। তবে রে চাষার বাচ্চা, তবে তোকে বুঝিয়ে দিচ্ছি এই চাবুক কার পিঠে পড়ে। বল মাথা বল। আমি মারুন মারুন, যত পারুন চাবুক মারুন, কিন্তু তারপরেও আমাদের মুখ কখনো বন্ধ হবে না, বন্ধ হবে না। আচ্ছা দেখা যাক তোদের মুখ বন্ধ করতে পারি কিনা। বল হারামজাদা, বল। ওর গায়ে আর একটি চাবুকের আঘাত করলে আপনার হাতের পিস্তল কেনা আমি বলতে চাই ওই চাষারাই হচ্ছে আমাদের প্রাণ, তাই ওদের গায়ে আর একটি চাবুকের আঘাত মারতেও দেব না। তবে কি তুমি বাবাজি
এই চুটুলুকদের দলে? চুটুলুকের দলে নয়, বলুন ন্যায়ের দলে। এই দলে? নয় তো কি, ওরা রোদে পুরে এই বৃষ্টিতে ভিজে মাঠে ফসল ফলিয়ে আপনাদের ধনভাণ্ডার পরিপূর্ণ করে দেয়, আর তার বদলে আপনারা চালাচ্ছেন তাদের পিঠে চাবুকের পরে চাবুক। তা আমি কোনোদিনও হতে দেব না। আমি জীবন ছেড়ে বেঁচে থাকতে পারছি না। নির্যাতনে চালিয়ে যান, তাহলে তাদের পক্ষে লক্ষ্য করে আপনাদেরকেও পাল্টা জবাব দিতে কুণ্ঠিত হব না, কুণ্ঠিত হব না। এই! এ তোমার কথাগুলো আমার শরম থাকবে বাবাজি। তবে আমরা কেন তা করছি সেই কথাটাও একবার ভেবে দেখো, একবার ভেবে দেখো সুমন বাবাজি। হে ভাই, তুমি আমার এই বিপদের দিনে এই চাবুক হাতে নিয়ে তুমি ছুটে এসেছো ভাই, তুমি ছুটে এসেছো। আমি সেনাপতির পুত্র সুমন সেন, গরিবের ন্যায়ের পূজারী, গরিবের বন্ধু। তাই তো তোমার এই বিপদে তোমাকে উদ্ধার করার জন্য পিস্তল হাতে নিয়েই ছুটে এসেছি। তুমি এখন মুক্ত, তুমি যাও ভাই। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, কিন্তু গায়ে ফিরে গেল তোমার উপকারের কথা আমি কখনো বলবো না, কিন্তু বলবো এই রাজ পরিবারে একটি লোকই রয়েছে, ন্যায়ের পূজারী, গরিবের বন্ধু, সুমন সেন। আসু ভাই। আমিও সুমন সেন, যতক্ষণ পর্যন্ত আমার হাতে এই পিস্তল থাকবে ততক্ষণ